হ্যালো বন্ধুরা, আমি এখন প্রবেশ করব সেই ঐতিহাসিক নগরী পানাম সিটিতে। তো আমি এখন প্রবেশ করেছি সেই ঐতিহাসিক ঐতিহ্যের এক শহর। এই শহরে আপনাদেরকে স্বাগতম। এই শহরে এক সময় প্রাণ ছিল রমরমা পরিবেশ, কিন্তু প্রাণ নেই আজ। আমি সেই মৃত শহরে প্রবেশ করেছি। ব্রেক আছে। এই পাশে না, এই পাশে আমরা 20 টাকা 40 টাকা দুটি টিকিট নিয়েছি। প্রবেশদ্বারে টিকিট দেখিয়ে আমি ভিতরে প্রবেশ করছি। হ্যালো বন্ধুরা, আমি এখন 1000 বছরের পুরানো এই শহরে দাঁড়িয়ে আছি। প্রাণহীন মানুষ যেমন দেহ পড়ে থাকে, ঠিক এই শহরে মানুষ ছাড়া কঙ্কালের মতো শহরটি পড়ে রয়েছে। বন্ধুরা, আমি সামনের দিকে এগিয়ে যাব আর আপনাদের সাথে শেয়ার করব এই শহরের ইতিহাস, ঐতিহ্য এবং এই শহরের পিছনে থাকা একটি গল্পের। আপনারা দেখতে পাচ্ছেন বিদেশ থেকে আগত পর্যটকরা এখানে ঘুরতে এসেছে। এই ইতিহাস এই শহর সৃষ্টি হওয়ার শুরু থেকেই, কারণ সৃষ্টি হওয়ার পর থেকেই এখানে বিভিন্ন দেশের লোকজন দেখতে আসতো। সেই সময়ে এর সৌন্দর্যে ও প্রেমে পড়ে। ইতিহাসে রয়েছে একবার পারস্যের বিখ্যাত কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই পানামি নগরী দেখার জন্য তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বয়স বার্ধক্যের কারণে কবি আসতে পারেননি, কিন্তু কবি খুশি হয়ে এই পানামি নগরী নিয়ে একটি কবিতা লিখেছিলেন এবং সেই কবিতা পাঠিয়ে দিয়েছিলেন সুলতানের কাছে। পরবর্তীতে সেই কবিতা শুনে পারস্যের কয়েকজন পর্যটক এসেছিলেন এবং তারা এই নগরীর সৌন্দর্য দেখে ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় যে 13 শতকের শেষ দিকে হিন্দু শাসনামলে পানাম এলাকাটি সোনারগাঁয়ের রাজধানীর শহরের অংশ ছিল। 13 শতকের স্থানীয় হিন্দু রাজা ধনুষ মাধব দশরথদেব সুবর্ণগ্রামকে তার শাসন কেন্দ্রে পরিণত করেন। 15 শতকে ঈশা খান, যিনি 12 ভূঁইয়াদের নেতৃত্ব দেন এবং এই এলাকার ভাটি অঞ্চলে প্রতিষ্ঠা করেন। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁয়ের এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে যে পুরানো ভবন দেখছেন, এই ভবনগুলো কয়েক শতাব্দীর পুরানো ভবন। 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছিল। পূর্বে মেঘনা নদী আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী। মেঘনা ও শীতলক্ষ্যার ঘাটেই প্রতিদিন ভিড়ত পাল তোলা সারি সারি নৌকা। নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মুসলিম। ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানামি নগর। পানামি ফার্সি শব্দের উৎপত্তি, যার অর্থ আশ্রয়। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসেছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁর প্রাচীন শহর ছিল এই পানাম। ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার হিন্দু ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারা গড়ে তুলে এই নগরী। এখানে রয়েছে মোট 52টি বাড়ি। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি। বাড়িগুলো অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলো স্থাপত্য মুঘল, গ্রিক ও গান্ধারা। প্রতিটি বাড়িতে নির্মাণে ব্যবহার করা হয়েছে
ইটের সাথে ঢালাই লোহার তৈরি ব্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য। প্রতিটি বাড়ি আন্দারবাটি ও বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত। এই পানাম নগরীটি করা হয়েছিল নিখুঁত এবং পরিকল্পিতভাবে। নগরীর পানি সরবরাহ করার জন্য দুপাশে দুটি খাল ও 5টি পুকুর খনন করা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে প্রাচীন কুয়া বা কূপ। আর আমি এখন বসে আছি শান বাঁধানো ঘাটে। সামনে দেখতে পাচ্ছেন একটা খাল। কতটা পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল এই নগরীটিকে, তা আমরা এই নিদর্শনগুলো দেখে বুঝতে পারি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা জামরুল গাছ, প্রচুর জামরুল ধরেছে। আমি এখন এই গাছ থেকে জামরুল পেড়ে খাবো। পানাম নগরীতে এসে দেখেন আমি এই জামরুল পেড়ে খাচ্ছি। যা হোক, আমি আবার এই পরিকল্পিত নগরীর পরিকল্পনা যে কতটা নিখুঁত ছিল সে সম্পর্কে বলবো। প্রতিটি বাড়ি সম্মানজনকভাবে দূরত্বে এবং যাতায়াতের জন্য একমাত্র রাস্তা যা মাঝখান দিয়ে বয়ে গেছে এই পাশ থেকে ও পাশে, এবং জলবদ্ধতা এড়াতে বা মুক্ত রাখতে খালুর দিকে ঢালু করা হয়েছিল প্রতিটি বাড়ির আঙিনা। আমি এই নগরীটিকে যতবার দেখছি তত বেশি মুগ্ধ হচ্ছি, কারণ আমার অনুভূতিতে এখন কাজ করছে সেই সময়ে, যে সময় এই জায়গায় রমরমা মানুষগুলো এবং এইখানকার যে বসতির নগরীর বসতিরা যেভাবে চলাফেরা করত বা জীবনযাপন করত, সেই সময় আমি চলে গিয়েছি এখন। যে কি অনুভূতিটা তাদের মাঝে ছিল আজ থেকে 1000 বছর পূর্বে এরকম বাড়িঘর বা এরকম তাদের নির্মাণ ব্যবস্থা এবং জীবন ধারণের যে ব্যবস্থা, তা কতটা সম্ভ্রান্ত ছিল, যে কতটা সম্ভ্রান্ত হলে এরকম রিল্যাক্স জীবনযাপন করা যায়। তো একবার কল্পনা করে দেখুন বন্ধুরা, যে ওই সময়ে এইরকম বাড়ি করেছিল। পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি এই পানাম সিটি। 2006 সালের বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় আমাদের এই পানাম নগরীটি। এক বিদেশি পর্যটকের সাথে কথা বলার সময় সেই বিদেশি পর্যটক বলেছিলেন, আমাদের সবার উচিত সবাই মিলে এই পানাম সিটিকে রক্ষা করা, কারণ এই শহর বিলুপ্ত হয়ে গেলে আমরা হয়তোবা পৃথিবীর আরেকটি ঐতিহ্য ইতিহাস হারিয়ে ফেলব। বিদেশি পর্যটকের মুখে এই কথাগুলো শুনে গর্বে আমার বুক ভরে গিয়েছিল, কারণ অন্য দেশের মানুষও আমাদের দেশ, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাশীনাথ ভবন। সন 1305 সালে এটি নির্মিত। এই কাশীনাথ ভবনটি, এটি একটি দোতলা ভবন, টেরাকোটা কারুকার্য সম্পূর্ণ একটি ভবন। ভবনটিতে দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার কারুকার্য, মার্বেল পাথরের কাজও রয়েছে ভবনটিতে।
কিন্তু আফসোসের বিষয়, প্রাণহীন কঙ্কাল দেহ পড়ে রয়েছে এই নগরীতে। এই নগরীতে প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা স্থাপনা রয়েছে, কিন্তু এখানে কোনো প্রাণের বসতি নেই। এই শহরটি যদি সঠিক সময়ে সংরক্ষণ না করা হয়, তাহলে হয়তোবা একদিন কালের গহ্বরে হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে শহরটি। তাই এই শহরটির সংরক্ষণে আমাদের এগিয়ে আসা অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, কারণ অনেকগুলা বিল্ডিং এখানে ধসে পড়ার মতো ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এখানে এখনও প্রতিনিয়ত অনেক দর্শনার্থী এবং বিদেশি পর্যটক এসে ভিড় জমায় এই সুন্দর শহরটি দেখার জন্য। কিন্তু এটা যদি কালের গহ্বরে হারিয়ে যায়, যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে একদিন আমরা এই হাজারো সঠিক পরিচর্যা না হলে হাজারো প্রত্নতান্ত্রিক নিদর্শনের মতো এটিও হারিয়ে যাবে। সেটা আমাদের কাম্য নয়। শহরটি বেঁচে থাকুক আমাদের অনুপ্রেরণায়, বেঁচে থাকুক ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের অনুপ্রেরণার জন্য। পরিত্যক্ত শহরে হারিয়ে যাওয়া তোমাকে আমি খুঁজে বেড়াই আজও। নতুনের ভিড়ে আমি চাই না কোনো নতুন, চাই শুধু এই পুরাতন নগরে। আমার বিশ্বাস এই পুরাতন নগরকে আবার খুঁজে পাবো, তোমাকে আবার খুঁজে পাবো সারাক্ষণ, সবসময়, সর্বসময়। আমি আশা এবং গভীর বিশ্বাস নিয়ে আজও বসে আছি তোমার পথ চেয়ে। এই ফেলে যাওয়া তোমার পুরাতন সভ্যতায়, পুরাতন নগরীতে আমি বসে থাকি প্রতিক্ষণ তুমি আসবে বলে।